আজ আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধু একটা সরকারি স্কিমের জটিলতা নয়। এটা লক্ষ লক্ষ প্রবীণ নাগরিকের কয়েক দশকের লড়াই, তাদের সম্মান আর আর প্রতিশ্রুতির লড়াই। একদিকে আছেন এমপ্লয়িজ পেনশন স্কিম বা EPS 95-এর পেনশনভোগীরা, আর অন্যদিকে দেশের একটা বিশাল সরকারি ব্যবস্থা। একদম। আর এই লড়াইটা বোঝার জন্য আমাদের হাতে বেশ কিছু দারুণ সোর্স ম্যাটেরিয়াল এসছে। পেনশনভোগী সংগঠনগুলোর মিটিংয়ের নোটিশ আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও কে লেখা তাদের কড়া চিঠি, এমনকি ইপিএফওর পাঠানো একটা ডিমান্ড লেটারও আছে, যা দেখলে যে কারোর মাথা ঘুরে যেতে পারে। এইসব নথি পাশাপাশি রেখে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে এখানে। আমাদের আজকের মিশন হলো এই পুরো জটটা খোলা। সবার আগে আমরা সহজ করে বুঝবো এই উচ্চতর পেনশন বা হায়ার পেনশন জিনিসটা কি, কেন এটা নিয়ে এত সমস্যা। তারপর আমরা দেখব এই লড়াইটা কোথায় দাঁড়িয়ে আছে আর এর পেছনের আসল গল্পটা কি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একেবারে গোড়ার প্রশ্নে আসি। এই উচ্চতর পেনশনের ধারণাটা ঠিক কি? কেন এর জন্য আলাদা করে আবেদন করতে হচ্ছে বা টাকা জমা দিতে হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহজ কথায়, আগে নিয়ম ছিল যে একজন কর্মীর বেতনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই, ধরা যাক 15,000 টাকা, পেনশন ফান্ডে জমা হবে। আপনার বেতন 50,000 টাকা হলেও হিসাবটা হবে ওই 15,000 টাকার উপরেই। ও আচ্ছা। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর কর্মীরা তাদের আসল বেতনের ওপর ভিত্তি করে পেনশন পাওয়ার একটা সুযোগ পান। একেই বলা হচ্ছে উচ্চতর পেনশন। তার মানে পেনশনের অঙ্কটা অনেকটাই বেড়ে যাওয়ার কথা। এটা তো দারুণ খবর। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো শর্তে। ইপিএফও বলছে এই সুবিধা পেতে গেলে কর্মীকে এতদিন ধরে তার আসল বেতন অনুযায়ী যে কম টাকাটা জমা পড়েছে সেই ঘাটতি টাকাটা সুদ সহ ফেরত দিতে হবে। ও, আর গোলমালটা শুরু হয়েছে ঠিক এই টাকা ফেরত দেওয়া আর তার হিসেব নিয়েই। পরিষ্কার হলো। তাহলে এই প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। এই EPS 95 স্কিম তো শুরু হয়েছিল 1995 সালে। হ্যাঁ, 1995 সালের 16ই নভেম্বর আমাদের কাছে ভোপাল বৈঠকের একটা বিজ্ঞপ্তি আছে, যা থেকে আমরা দেখছি তখন পেনশনের জন্য বেতনের সর্বোচ্চ সীমা ছিল মাত্র 5,000 টাকা। পরে সেটা বেড়ে 6,500 টাকা হয়, আর 2011 সাল থেকে 15,000 টাকা করা হয়, যা এখনো চলছে। হুম। কিন্তু আসল নাটকীয় মোড়টা আসে 2012 সালে। 2012 সালে কি হয়েছিল তখন? সাংসদ ভগৎ সিং কোশিয়ারির নেতৃত্বে একটা সংসদীয় কমিটি তৈরি হয়েছিল। 2013 সালে সেই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়, যেখানে পরিষ্কার সুপারিশ করা হয়েছিল যে ন্যূনতম পেনশন 3,000 টাকা করা হোক এবং তার সাথে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হোক। বাহ! এটা তো একটা বড় পদক্ষেপ ছিল। তাহলে তো পেনশনভোগীদের সমস্যা মিটেই যাওয়ার কথা। যাওয়ারই কথা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রিপোর্টটা জমা পড়ার 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু সেটা এখনো রাজ্যসভায় ধুলো জমিয়ে পড়ে আছে। এর ওপর কোনো সিদ্ধান্তই হয়নি। এটা হলো প্রথম বড় ধাক্কা। তার মানে সংসদীয় কমিটির সুপারিশও বছরের পর বছর ধরে আটকে আছে। এরপর তো বিষয়টা আদালতে গড়ায়, তাই না? ঠিক তাই। অনেক আইনি লড়াইয়ের পর 2017 সালে ইপিএফও একটা নির্দেশিকা জারি করে উচ্চতর পেনশনের জন্য। পেনশনভোগীরা আশার আলো দেখেন, কিন্তু তারপর যা হলো তা মানে অবিশ্বাস্য। 2021 সালের জুন মাসে হঠাৎ করে সেই নির্দেশিকা বন্ধ করে দেওয়া হলো। বলেন কি? মানে একবার সুযোগ দিয়ে আবার সেটা কেড়ে নেওয়া হলো? একদম স্বাভাবিকভাবেই পেনশনভোগীরা আবার সুপ্রিম কোর্টে গেলেন এবং শেষ পর্যন্ত আদালত তাদের পক্ষেই রায় দিল। একটা বড় আইনি জয় হলো। মনে হলো যাক, এবার হয়তো সব সমস্যার সমাধান হবে। কিন্তু কিন্তু আসল লড়াইটা তো শুরু হলো এরপরেই। মানে কোর্টে জেতার পরেও লড়াই থামেনি? আমার তো ভাবতেই অবাক লাগছে। 16,20,000 আবেদন জমা পড়েছিল, কিন্তু তার মধ্যে 11 লক্ষই বাতিল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? মাথা খারাপ করার নম্বর তো এটা। এখানেই তো আসল প্যাচটা। আইনি জয় পাওয়ার পরেও বাস্তবে যখন প্রয়োগের সময় এলো, তখন শুরু হলো আমলাতান্ত্রিক জটিলতা। পেনশনভোগীদের অভিযোগগুলো শুনলে আপনি আরো অবাক হবেন। তাদের দাবি ইপিএফও পেনশনের হিসেবটাই ঠিকভাবে করছে না। যেমন? তাদের কাছ থেকে যখন ঘাটতি টাকাটা নেওয়া হচ্ছে, তখন সুদসহ হিসেব করা হচ্ছে।
কিন্তু ইপিএফও যে বকেয়া টাকাটা পেনশনভোগীদের দেবে তার উপর কোনো সুদ দেওয়া হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, এটা তো অদ্ভুত শোনাচ্ছে। মানে নেওয়ার সময় সুদ, কিন্তু দেওয়ার সময় নেই। এটা তো সোজা সাপটা অন্যায়। শুধু তাই নয়, পুরনো রেট ব্যবহার করে হিসেব করা হচ্ছে, যা বর্তমান বাস্তবতার সাথে একদমই মেলে না। এই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার বোঝা যায় ইপিএফওর পাঠানো একটা চিঠি থেকে, যার নাম প্রভিশনাল ডিম্যান্ড লেটার। আমাদের হাতে এরকমই একটা চিঠি আছে, যা গুরগাঁওয়ের কোঅপারেটিভ ব্যাংকের কর্মীদের পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি চিঠিটা দেখছি। এখানে সুখবীর সিং, নরেশ চাঁদ জৈন, বলবিন্দর সিং এর মতো কয়েকজনের নাম আছে। যেমন সুখবীর সিংকে বলা হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত 8,61,171 টাকা জমা দিতে। ভাবা যায়, একজন অবসরপ্রাপ্ত মানুষকে হঠাৎ করে বলা হচ্ছে প্রায় 8.5 লাখ টাকা জমা দিতে। ঠিক। আর এই ডিমান্ড লেটারগুলো শুধু টাকার অঙ্ক নয়, এগুলো লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ। একবার ভাবুন তো, একজন 72 বছর বয়সী পেনশনভোগী, যার চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে, তাকে হঠাৎ করে এই বিশাল অঙ্কের একটা বিল ধরিয়ে দেওয়া হলো। তিনি এই টাকা কোথা থেকে জোগাড় করবেন? এটা তো অনেকটা হঠাৎ করে আসা বিশাল অঙ্কের একটা ইলেকট্রিক বিলের মতো, যা দেখে সাধারণ মানুষের মাথায় হাত পড়ে যায়। আর চিঠির ভাষাও তো বেশ কড়া। পরিষ্কার লেখা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিলে আবেদনটা আর কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করে দেওয়া হবে। এটা তো একরকম হুমকি। এখানেই পেনশনভোগীদের মূল আপত্তি। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারকে লেখা একটা চিঠিতে তারা পরিষ্কার বলেছেন যে ইপিএফও আইনের ভুল ব্যাখ্যা করছে। তাদের দাবি খুব সহজ, ডিমান্ড লেটারের সাথে পেনশনের পুরো হিসেবটা দেওয়া হোক। স্বচ্ছতা চাইছেন তারা। একদম। কিভাবে বকেয়া টাকার অঙ্কটা বের করা হলো আর নতুন পেনশনটাই বা কত হবে, সবটা স্বচ্ছভাবে জানানো হোক। স্বচ্ছতার অভাবটাই এখানে মূল সমস্যা। অর্থাৎ হিসাবের স্বচ্ছতাই তাদের প্রধান উদ্বেগের কারণ। কিন্তু নিশ্চয়ই এই সমস্যাটা শুধু স্বচ্ছতাতেই সীমাবদ্ধ নয়। এত বড় একটা আন্দোলনের পেছনে আরও বড় দাবি থাকারই কথা। অবশ্যই। অনেকেই হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা জোগাড় করতে পারেননি। তাদের জন্য আরও একটা সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছে। কারণ হিসাবটা পরিষ্কার না হলে কেই বা এতগুলো টাকা জমা দেওয়ার ঝুঁকি নিতে চাইবে? আচ্ছা, ইপিএফওর দিক থেকে যদি একবার ভাবার চেষ্টা করি, 16 লক্ষ আবেদনের হিসেব করা, প্রত্যেকের ফাইল ঘেঁটে পুরনো হিসেব বের করা, এটাও তো একটা অসম্ভব বড় কাজ। তাদের কি যথেষ্ট লোকবল বা পরিকাঠামো আছে? হতে পারে তারা চাপের মুখে হিমশিম খাচ্ছে। এটা একটা ভালো পয়েন্ট। নিঃসন্দেহে কাজটা বিশাল। ইপিএফওর ওপর অংশম চাপ রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্নটা হলো, পরিকাঠামোর অভাব বা কাজের চাপের দায়টা কি সাধারণ পেনশনভোগীদের ওপর চাপিয়ে দেওয়া যায়? যখন দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছে, তখন সেটা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা তো সেই সংস্থারই দায়িত্ব। দায় এড়িয়ে যাওয়া তো কোনো সমাধান হতে পারে না। তা ঠিক। তাহলে একদিকে আইনি লড়াইয়ে জয়, আর অন্যদিকে ইপিএফওর তরফ থেকে অস্বচ্ছ ডিমান্ড লেটার। এই অচলাবস্থা কাটানোর জন্য কি কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল? একটা বৈঠক হয়েছিল এই বছরেরই 3 ফেব্রুয়ারি। পেনশনভোগী সংগঠনের প্রতিনিধিরা দিল্লির অ্যাডিশনাল সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সাথে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা ধরে মিটিং চলে। কিন্তু বৈঠকের যে সারসংক্ষেপ আমাদের হাতে এসেছে, তার শেষ লাইনটা হলো, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 1.5 ঘন্টার বৈঠকের পর ফলাফল শূন্য। কর্মকর্তারা কি বললেন? তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের উত্তরগুলো ছিল একেবারে গতানুগতিক, যাকে বলে সরকারি উত্তর। যেমন, ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়টা অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন। এই উত্তরটা তারা বছরের পর বছর ধরে শুনে আসছেন। ওহ আচ্ছা। যারা সময় মতো টাকা জমা দিতে পারেননি, তাদের জন্য আর কোনো সুযোগ নেই, কারণ কাট অফ ডেট পেরিয়ে গেছে। কিন্তু কর্মকর্তারা যে বলছেন বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন, এটা কি শুধুই দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা কৌশল নয়? বছরের পর বছর ধরে একই উত্তর কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? পেনশনভোগীরা তো ঠিক এই প্রশ্নটাই করছেন। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, কর্মকর্তারা বৈঠকে বলেছেন যে প্রি-2014 মামলা বা ট্রাস্টের নিয়ম সংক্রান্ত আইনি বিষয়গুলো তারা সর্বোচ্চ আদালতে লড়বেন। 1 মিনিট, এর মানে কি দাঁড়ালো? সুপ্রিম কোর্টের রায়ের পরেও তারা আবার আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছে? সাধারণ মানুষের বিরুদ্ধে একটা সরকারি সংস্থা নিজেই লড়তে চাইছে? ঠিক তাই। এর মানে হলো, ইপিএফও আলোচনার মাধ্যমে সমাধানের পথে না হেঁটে
আইনি লড়াই দীর্ঘায়িত করার পথেই হাঁটছে, আর এই নিষ্ফল আলোচনার পরেই পেনশনভোগীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা দেশব্যাপী প্রতিবাদের ডাক দেন। আর সেখান থেকেই এই প্রতিবাদের নোটিশটা এসছে, তাই তো? আমাদের হাতে একটা মারাঠি ভাষায় লেখা বিজ্ঞপ্তি রয়েছে। এতে তো দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, 9 এবং 10ই ফেব্রুয়ারি 2026-এ দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের সাঙ্গলি, সাতারা, কোলাপুরের মতো জায়গায় জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। তাদের দাবিগুলোও খুব স্পষ্ট এবং দীর্ঘদিনের। দাবিগুলো কি কি? প্রথমত, ভগৎ সিং কোশিয়ারি কমিটির সুপারিশ মেনে ন্যূনতম পেনশন 9,000 টাকা করতে হবে এবং তার সাথে মহার্ঘ ভাতা দিতে হবে। দ্বিতীয়ত, সব ইপিএস 55 পেনশনভোগী ও তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত, 2014 সালের পেনশন বিরোধী নিয়মগুলো বাতিল করতে হবে। বিজ্ঞপ্তির ভাষাটা আমার চোখে পড়ছে। বেশ কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। এটা থেকে তাদের মানসিক অবস্থাটা কেমন বোঝা যাচ্ছে। ভাষা বেশ ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে সরাসরি বলা হয়েছে যে সরকার পেনশনভোগীদের দাবি না মেনে তাদের অপমান করছে। একটা লাইনে লেখা আছে, এর যে পরিণাম হবে তার জন্য সরকারই দায়ী থাকবে। এই ভাষা থেকে তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর ক্ষোভটা স্পষ্ট। এই লড়াইটা অনেকটা দড়ি টানাটানির মতো হয়ে গেছে। একদিকে দেশের প্রবীণ নাগরিকরা, আর অন্যদিকে একটা বিশাল সরকারি ব্যবস্থা। তারা আর আলোচনার টেবিলে ভরসা রাখতে পারছেন না, তাই রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো একটা কয়েক দশক পুরনো সমস্যা, যেখানে দেশের সর্বোচ্চ আদালতে জেতার পরেও পেনশনভোগীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। একদিকে আমলাতান্ত্রিক জটিলতার জাল, অস্বচ্ছ হিসেব, আর অন্যদিকে রাস্তায় নেমে প্রতিবাদের ছবি। দিনের শেষে এটা শুধু টাকার লড়াই নয়, এটা দেশের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিকের আর্থিক সুরক্ষা এবং সম্মানের লড়াই। একদম। আর এই সমস্ত নথি এবং ঘটনা প্রবাহ আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত এটা শুধু পেনশনের লড়াই নয়, এটা রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বিশ্বাসের লড়াই। যখন দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দেয় আর একটা সরকারি সংস্থা সেই রায়কে কার্যকর করার বদলে সেটাকে পাশ কাটানোর জন্য নতুন নতুন জটিলতা তৈরি করে, তখন পুরো ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায়। এই পেনশনভোগীদের লড়াইটা আসলে সেই আস্থাকেই বাঁচিয়ে রাখার লড়াই। ঠিক, এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যখন আইন এবং প্রশাসন সাধারণ নাগরিকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, তখন নাগরিকের কাছে প্রতিবাদের রাস্তা বেছে নেওয়া ছাড়া আর কি উপায় থাকে? এই প্রশ্নটা আজ আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম।